আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে এইডেন ফিলপটসের কাহিনী 3 ডেড মেন, অন্তিম পর্ব। যতদূর সম্ভব সকলের অগোচরে কাজ করাই ছিল আমার উদ্দেশ্য, আর সে ব্যাপারে অ্যামোস ল্যানিং আমাকে সাহায্যও করেছেন। আমার কাজটা নির্দিষ্ট কিছু ছিল না, যদিও আমি অচিরেই বুঝতে পারলাম যে অধিকাংশ মানুষই ব্যাপারটা জানে। আমার লক্ষ্য ছিল এমন সব কথা জানা যা মৃত ব্যক্তির ভাই আমাকে বলতে পারেননি। আর যেহেতু ঘটনাটা কিছুদিন আগেই ঘটেছিল, তাই সকলেই এ নিয়ে আলোচনা করত। ক্লাব ঘরের ধূমপান কক্ষে অনেক সময়ই এই বিষয়ে আলোচনা চলত। তদন্তের সুবিধের জন্য আমি ওই ক্লাবের একটা সাময়িক সদস্যপদ গ্রহণ করলাম। কয়েকটা দিন প্রায় সারাক্ষণই সেই ক্লাবের 4 দেওয়ালের মধ্যেই কাটাতে লাগলাম। দেখলাম অ্যামোস ল্যানিং সেখানে খুবই জনপ্রিয়, এমনকি হেনরি যতটা জনপ্রিয় ছিলেন তার চাইতেও বেশি। ক্রিওলের একজন উকিল ওই ক্লাবে মাঝে মধ্যেই আসতেন। তিনি স্ল্যানিং ব্রাদার্সকে ভালো করেই চিনতেন। তাঁর থেকে বেশ কিছু কথা আমি জানতে পারি। দেখুন, হেনরি স্ল্যানিং ছিল কাজের মানুষ। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, আর সে প্রতিবাদ সহ্য করতে পারত না। তবে তার কথার বা কাজের প্রতিবাদ করার দরকারও হতো না। সে যথেষ্ট সুবিবেচক, সুস্থ গণতন্ত্রবাদী এবং সাম্প্রতিক চিন্তাধারার সঙ্গে পরিচিত ছিল। তার ভাইকে দেখে তার সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে পারবেন না। অ্যামোসের মতো সাহসী মন আর স্বাভাবিক প্রফুল্লতা তার ছিল না। আসলে সে কিছুটা গম্ভীর প্রকৃতির ছিল। আচ্ছা, এই যে এতগুলো খুন হয়ে গেল, এই সব ঘটনা সম্পর্কে আপনার কোনো মতামত আছে? না, সেরকম কিছু নেই। হেনরি যদি কোনো বড় রকমের হতাশায় ভুগত অথবা খুব খারাপ কোনো পরিস্থিতিতে তাকে পড়তে হতো, অর্থ বা বুদ্ধি দিয়ে যা প্রতিরোধ করা যায় না, তাহলে তবুও ধারণা করতে পারতাম যে সে আত্মহত্যা করেছে। তার ভাই অবশ্য বলেছে যে কোনো অবস্থাতেই এই কাজ সে করতে পারে না। তবে অন্য সকলেই এখনো পর্যন্ত আমার সঙ্গে একমত। কিন্তু সব দেখে শুনে তো একে আত্মহত্যা বলে মনে হয় না, কারণ বেশ কিছু দূর থেকে কেউ পূর্ব পরিকল্পিতভাবে তাকে গুলি করেছে। ডাক্তারদের মতে অন্তত 20 গজ দূর থেকে। মিস্টার অ্যামোস ল্যানিংয়ের পর এই উকিল ভদ্রলোক থেকে শুরু করে ক্লাবের বিলিয়ার্ড মার্কার পর্যন্ত আরও কয়েকজনের সঙ্গে কথা বলে আমি বেশ কিছু তথ্য পেলাম। সকলেই তাদের যে অভিজ্ঞতার কথা শোনালেন, তাতে হেনরি স্ল্যানিংয়ের একটা ছবি আমার মনের মধ্যে গড়ে উঠল, কিন্তু সেটা বড়ই অস্পষ্ট। বুঝতে পারলাম দুভিন স্বয়ং যদি এই রহস্যের সমাধান করতে না পারেন, তাহলে সেই ছবি কোনো দিনই স্পষ্ট হবে না। এরপর আমি দেখা করলাম লেডি ওয়ারেন্ডারের সঙ্গে। নিহত ব্যক্তির যে বিবরণ তিনি দিলেন, সেটা অন্যদের বিবরণের থেকে কিছুটা আলাদা। তিনি বললেন, হেনরি ছিল ধার্মিক, তবে গোঁড়া নয়। কোনো বিশেষ ধর্মমতে বিশ্বাসীও নন। বেঁচে থাকলে সে ক্যাথলিক হয়ে জীবনটা কাটিয়ে দিত। তার পড়াশোনার দিকে ঝোঁক ছিল, আর দার্শনিক বা মনস্তাত্ত্বিক আলোচনাও পছন্দ করত। আমার স্বর্গত স্বামী, তার সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। ইচ্ছাশক্তি, স্বাধীনতা, পূর্বনির্ভরতা, বিশ্বাস, যুক্তি, তর্কের কোনো শেষ থাকত না। হেনরির জীবনের এই দিকটা তার ভাইয়ের কাছে সম্পূর্ণ গোপন ছিল। হেনরি জানত তার বুদ্ধিও ছিল অনেক বেশি, অনেক সূক্ষ্ম, আর তার কল্পনা শক্তিও ছিল অনেক বেশি। সে অ্যামোসকে খুবই ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা ছিল ছেলের প্রতি বাবার ভালোবাসার মতো, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার মতো নয়। সে কখনো নিজের গভীর চিন্তাভাবনা নিয়ে অ্যামোসকে বিরক্ত করত না, বা ভাইয়ের ধর্মমত নিয়েও কোনো প্রশ্ন তুলত না। সে সর্বদাই সতর্ক থাকত, পাছে অ্যামোসের সামনে এমন কিছু বলে ফেলে যাতে তার ভাই অপ্রস্তুত বোধ করতে পারে, অথবা সাধারণ কথাবার্তায় নিজেকে মানসিক দিক থেকে ছোট ভাবতে পারে। হেনরি সকলকেই ভালোবাসত, শুধু অহংকারী বা আত্মম্ভরী লোকেদেরকেই সে ঘৃণা করত। আর ওয়েস্ট ইন্ডিজের, বিশেষ করে বারবাডোজের নিন্দা সে সহ্য করতে পারত না। তিনি যে মিস ওয়ারেন্ডারকে বিয়ে করতে চেয়েছিলেন তা আপনি জানতেন? আগে কিছু জানতাম না। অনেক সময় তাকে বা তার ভাইকে ঠাট্টা করে বলেছি, এবার যার যার বউ খুঁজে নাও।
বার্বাডোসের বিখ্যাত স্ল্যানিং পরিবারকে তোমাদের সঙ্গেই শেষ হয়ে যেতে দিও না। কিন্তু হেনরি সবসময় বলতো বিয়ে করলে সেটা অ্যামোস করবে। হেনরির মৃত্যু না হলে মেয়ে হয়তো হেনরির বিয়ের প্রস্তাবের কথা গোপন করেই রাখত। হেনরিও তাকে সেই অনুরোধই করেছিল, কিন্তু হেনরির মৃত্যুর পরে তার মনে হয় যে কথাটা আমাকে জানানো উচিত, আর আমিও সে কথা তার ভাইকে জানাই। সম্প্রতি মিস্টার হেনরির আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন কি? না, যতদূর জানি দ্বিতীয়বার প্রত্যাখ্যাত হবার প্রায় 6 সপ্তাহ পরে তার মৃত্যু হয়। এই বিয়ে হলে আপনি তাতে বাধা দিতেন? এ বিষয়ে আমার হস্তক্ষেপ করাটা ঠিক হতো না। হেনরি ছিল একজন বিশিষ্ট সম্মানিত মানুষ, ভদ্রলোক। তাকে আঘাত দিলে সে খুবই দুঃখ পেত, কিন্তু মেয়ে তাকে ভালোবাসত না। যদিও সে ছিল মেয়ের চাইতে মাত্র 15 বছরের বড়, তবে মেয়ের পাশে তাকে আরও অনেক বড় দেখাতো। বয়সের তুলনায় তাকে অনেক বেশি বয়স্ক দেখাতো। সে ছিল ধীর, স্থির, গম্ভীর, শান্ত মানুষ। সামাজিক জীবন থেকে দূরে থাকতে, পড়াশোনা করতেই বেশি ভালোবাসত। আমোদ প্রমোদেও খুব একটা যোগ দিত না। স্বামী হিসেবে সে চমৎকারই হতো, কিন্তু মেয়ের জীবন সঙ্গী হিসেবে নয়। হেনরি স্ল্যানিংয়ের যে অনেক গুণ ছিল সেটা কেউই অস্বীকার করেননি, কিন্তু একটা মাত্র জায়গা থেকে এমন একটা ইঙ্গিত পেয়েছিলাম যা নিয়ে প্রশ্ন উঠতে পারে। জন ডিগেলের বিধবা স্ত্রীর সঙ্গেও আমি দেখা করলাম। সে বেশি কথা বলে ঠিকই, কিন্তু তাকে আমার সৎ বলেই মনে হলো। আমাকে দেখে সে তার মৃত নাইট গার্ড স্বামী আর তার নানান গুণের কথা বলে করুণ সুরে অবিরাম বকতে আরম্ভ করল। আমি বললাম, আগে আমাকে তোমার বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বসাও। এই কড়া রোদে একটু ছায়ার প্রয়োজন। কি জানো তো মিসেস ডিগেল, তোমার জন্য সকলেই খুব দুঃখিত। মিস্টার ডিগেলকে আসলে সকলেই খুব মান্য করত তো। হ্যাঁ, সে মান্য করার মতোই লোক ছিল স্যার। কেবল ওই আখ চোরগুলোই তার সাথে ঝগড়া করত। আচ্ছা, ওই সলি লসন, মানে যার গলা কাটা গিয়েছিল, তার সঙ্গে কি তোমার স্বামীর কোনো ঝগড়া টগড়া কিছু ছিল নাকি? কখনো না। সবাই জানে সলি একটা উচ্ছৃঙ্খল নিগার, কিন্তু জন খুবই ভালো মানুষ ছিল। সে বলতো সলি একদিন ঠিক ভালো হয়ে যাবে। আমার জন ছিল খাঁটি খ্রিস্টান। অলরাইট, তার কথা কিছু বলো আমাকে, আমি তার সম্পর্কে জানতে ইচ্ছুক। আমার কথা শুনে মহিলা আবার কিছুক্ষণ আবুল তাবুল বকল। ধীরে ধীরে আমি তার কাছ থেকে জন সম্বন্ধে অনেক কথাই জেনে নিলাম। আচ্ছা, জন কখনো এমন কিছু করেছিল যাতে মিস্টার হেনরির সায় ছিল না? না স্যার, কখনো না। অথবা ধরো মিস্টার হেনরি কখনো এমন কিছু করেছিলেন যাতে তোমার স্বামীর সায় ছিল না? না স্যার, হেনরি স্যার খুবই ভালো মানুষ ছিলেন। কিন্তু 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 সবসময় কি মিস্টার ডিগলের সঙ্গে তার মতের মিল হতো? কথাটা যখন তুললেন স্যার, একটা অদ্ভুত কথা মনে পড়ে গেল। একদিন গুলি খাওয়ার 2-3 দিন আগের কথা। আমার জন প্রাতরাশির সময় মুখ কালো করে আমার কাছে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে জন? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। তোমার কপালে ভাঁজ, নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। কি হয়েছে আমায় বলো। উফ, বলছি তো হয়নি কিছু। এত বয়স হয়ে গেল তবু তোমার বুদ্ধি শুদ্ধি কিছুই হলো না। তারপর কাজে বের হওয়ার আগে সে বলল, আমাকে মন খারাপ করতেই হচ্ছে, কারণ মিস্টার হেনরি এ নিয়ে মাথা ঘামাচ্ছেন। মিস্টার হেনরি আমাকে বলেছেন যে আমি নাকি কোনো কাজের না। চোরদের ব্যাপারে আমি আমার ডিউটি ঠিক করে করতে পারি না। বদমাইশগুলোকে উচিত সাজা দিতেও জানি না। হ্যাঁ, আজকাল খুব বেশি পরিমাণে আখ চুরি হচ্ছিল বুঝি? না স্যার, রাতের বেলায় পাজিগুলো আসতো, আর জনও মাঝে মাঝেই তাদের ধরে ফেলতো। কিন্তু সেটা এমন কিছু বড় ব্যাপার নয়। এ নিয়ে তাকে আগে কখনো মাথা ঘামাতেও দেখিনি। আমি তখন জনকে বলি, এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি মন খারাপ করো না জন। ভবিষ্যতে মালিকের কথা মতোই আমি কাজ করব। তাতে যা থাকে কপালে তাই হবে। হুকুম টুকুমের ধার আর ধারব না। আমার স্বামীর মুখে এ কথা শুনে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। আমি চিৎকার করে তাকে বললাম, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো জন। এ ব্যাপারে সে আর কিছু বলেছিল? না, সে তো তখন গজগজ করতে করতে চলে যায়, কিন্তু পরে আবার বেশ হাসি খুশি হয়ে ওঠে।
এই ব্যাপারে সেও আর কিছু বলেনি, আর আমিও এ নিয়ে ভাবিনি। তারপরেই জন খুন হলো, আর মিস্টার হেনরিও খুন হলেন। তখন আমার মনে হলো ওই ব্যাপারে আরো কিছু জেনে নিলেই ভালো করতাম, কিন্তু কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে। আর বেচারি জন, তার গুলি বিঁধেছিল শরীরের এক পাশে, আর তার বুকটা তো একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমার তো মনে হয় মিস্টার স্ল্যানিংই তোমার স্বামীকে খুন করেছেন। তোমার কি মনে হয়? হায় ঈশ্বর, মিস্টার হেনরি গুলি করবেন জনকে? আপনি এ কথা ভাবতে পারলেন কি করে যে মিস্টার হেনরি জনকে গুলি করেছিলেন? তিনি একজন ভদ্রলোক ছিলেন, খুন করাকে তিনি ঘৃণা করতেন। তাছাড়া তিনি তো জীবনে কোনো দিন বন্দুক থেকে গুলিই ছোড়েননি। তিনি কখনো একটা বিছেকে পর্যন্ত পায়ে মারিয়ে মেরে ফেলেননি। তিনি জনকে যথেষ্ট ভালোবাসতেন। একবার জনের অসুখ হলে এ কথা সে নিজে আমাকে বলে। সে তো মিস্টার হেনরি বা মিস্টার এমোসের জন্য 100 বার মরতেও রাজি ছিল। আমার জন তাদের খুবই ভালোবাসত, তার মনিবদের জন্যই সে বেঁচে ছিল। তাহলে মিসেস ডিগল, ব্যাপারটা কি ঘটেছিল সে সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? মানে আখ চুরি করার জন্য জন যখন মাঝে মধ্যে চোরদের পাকড়াও করত, তখন তো তার কিছু শত্রু থাকতেই পারে। না, 2-1 যারা জেলে গেছে তারাও জনকে খারাপ চোখে দেখতো না। তারা তো ধরা পড়েছে দিনের বেলা, কাজের সময়। আর জন, তাকে তো গুলি করা হয়েছে তারই বন্দুক দিয়ে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু জন বন্দুকটা সবসময় নিজের কাছেই রাখতো। তোমার কি মনে হয় কারো পক্ষে জনের বন্দুকটা হাত করা একেবারে অসম্ভব? একমাত্র মিস্টার হেনরি ছাড়া আর কারো পক্ষে সেটা সম্ভব ছিল না। মিস্টার হেনরি যদি রাতে এসে বলতেন, তোমার বন্দুকটা আমাকে দাও, তাহলে জন তাকে বন্দুকটা দিত। কিন্তু তার তো বন্দুকের দরকারই হতো না, বরং তিনি বন্দুক অপছন্দ করতেন। তোমার স্বামী কখনো তোমাকে বলেছে যে রাতের পাহারায় বেরিয়ে তার সঙ্গে মিস্টার স্ল্যানিং এর দেখা হয়েছে? কখনো না স্যার। এরকম কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে সে নিশ্চয়ই আমাকে বলতো, কারণ মিস্টার হেনরি বা মিস্টার এমোস তারা তো কখনোই রাতের বেলায় আখ খেতে যান না। তাহলে ব্যাপারটা কি হতে পারে? মানে সে সম্পর্কে তোমার বন্ধুরা কেউ কিছু বলেছে নাকি? তারা সব মাথা মোটা। তারা মনে করে শয়তান এসে মিস্টার হেনরিকে বলেছিল রাতের বেলা আখ খেতে যেতে, আর জনের মাথায় দুষ্টু বুদ্ধি ঢুকিয়েছিল তাকে গুলি করতে। তারপর শয়তানই গুলি করেছে জনকে। এ ব্যাপারে স্যালি লসনের হাত আছে বলে তুমি মনে করো না? সে সব আমি কিছু জানি না। সেও তো খুন হয়েছে, কাজে সে কি করেছে না করেছে তা কেউ কোনোদিন জানতে পারবে না। সেও কি আখ চুরি করতো? হ্যাঁ, এ কথা তো সবাই জানে। কিন্তু আমি হলপ করে বলতে পারি মিস্টার হেনরির বিরুদ্ধে সে কখনো কিছু করবে না। তিনি অনেকবার তাকে সাহায্য করেছেন। কৃষ্ণাঙ্গরা আখ চুরি করে কারণ তারা ভয়ঙ্কর বোকা। তারা যে খারাপ কাজ করছে তা তারা বোঝেই না, কিন্তু কখনো ভদ্রলোকের বিরুদ্ধে কিচ্ছু করে না। এই যে বেচারা সলি, সে যদি দেখতো যে কেউ জনের সঙ্গে খারাপ ব্যবহার করছে অথবা মিস্টার হেনরির সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাহলে তাদের সাহায্য করতেই ছুটে যেত। সে কথা আমি ভালো করেই জানি। তাকে দেখে আমার কষ্ট হচ্ছিল, কারণ কথা বলতে বলতে সে বারবার কেঁদে ফেলছিল। কিন্তু স্বামীর মৃত্যু শোকটা তার ব্যক্তিগত, ভবিষ্যৎ নিয়ে তার বিশেষ কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ অ্যামোস স্ল্যানিং তার এবং তার সন্তানদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছিল। কয়েকদিন পর তদন্ত প্রসঙ্গে আরও একজনের সঙ্গে আমাকে দেখা করতে হয়। নিহত সলি লসনের মা মিসেস মেরি লসনের সঙ্গে। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যালি কি স্ল্যানিং ব্রাদার্সদের পছন্দ করত? সে তাদের খুবই ভালোবাসত। তাছাড়া সবাই তাদের ভালোবাসত। পৃথিবীতে এমন কেউ নেই যে তাদের আঘাত করতে পারে। আর সলি যদি দেখতো যে কেউ মিস্টার হেনরির বা মিস্টার ডিগলের কোনো ক্ষতি করছে, তাহলে সে তাদের কখনোই ছেড়ে দিত না, এমনকি তাকে খুন করতেও কসুর করতো না। সে কি জনেরও বন্ধু ছিল নাকি? হ্যাঁ স্যার, সে মিস্টার ডিগলেরও বন্ধু ছিল। আর মিস্টার ডিগলও খুব ভালো লোক, আমার ছেলেকে ভালো চোখেই দেখত। কিন্তু ধরো যদি মিস্টার ডিগল তোমার ছেলেকে আখ চুরি করতে দেখে ফেলতো,
তাহলে সে তাকে ধরে হাজতে পড়ত। ঈশ্বর আমার সলিকে ক্ষমা করুন, এরকমটা 2-1বারই ঘটেছে, কিন্তু শাস্তি দেবার পরে জন সলিকে ক্ষমা করেছে এবং তারপরে সলিও ডিগলের ওপর রাগ পুষে রাখেনি, তখনই সব মিটে গেছে স্যার। আচ্ছা, তুমি নিশ্চয়ই বলবে না যে সলি রাতের বেলা আখ চুরি করতো না? না স্যার, সে কথা নয়, তা করতে পারে, তবে সেদিন সে আখ চুরি করতে যায়নি, কারণ রাতে সে বাড়ি থেকে অত দূরে যাবে বলে আমি মনে করি না। আমার মনে হয় কোনো খারাপ লোকের সঙ্গে সলির ঝগড়া হয়েছিল, সেই সলির জন্য ওত পেতেছিল এবং সে যখন বাড়ি ফিরছিল তখন তার উপর লাফিয়ে পড়ে তাকে খুন করেছিল। একাধিক লোক কি? হ্যাঁ, কারণ সলি খুব চটপটে এবং শক্তিশালী ছিল। এই অঞ্চলে এমন কোনো নিগার নেই যার গায়ে এত জোর যে একা শুধুমাত্র একটা ছুরি দিয়ে আমার সলিকে খুন করে পাহাড়ের ওপর থেকে ছুঁড়ে ফেলতে পারে। সে কাজটা করতে 6-7 জন লোকের দরকার তো বটেই। এমন কারো নাম কি করতে পারো তোমার ছেলের ওপর যার রাগ ছিল? না স্যার, এমন কেউ নেই। ইদানিং সে খুব ভালো ছেলে হয়ে গিয়েছিল, কিন্তু কেউ না কেউ তো কাজটা করেছে। আমার মনে হয় যে নাবিকরা পরদিনই জাহাজ ছেড়েছিল হয়তো তারাই এ কাজ করেছিল। আচ্ছা, এমন কোনো মেয়ে আছে যার ওপর তোমার ছেলের নজর ছিল বা তোমার ছেলের সঙ্গে যার ঝগড়া হয়েছিল? অনেক মেয়ে আছে স্যার, কিন্তু এই টাউনে মাত্র একজন মেয়ের সঙ্গেই তার মেলামেশা ছিল। সলি ছাড়া তার আর কোনো বন্ধু নেই, আর সেও সলিকে খুব ভালোবাসে। সলি তার সঙ্গে ভালো ব্যবহার করত? খুবই ভালো ব্যবহার করত। তাকে জিজ্ঞেস করে দেখবেন, সেও এই একই কথাই বলবে। জন ডিগল এবং সলি লসন সম্পর্কে খোঁজ খবর করে যা জানা গেল তাতে জনের স্ত্রী এবং সলির মায়ের কথা হুবহু মিলে গেল। দুজনের কেউই মিথ্যে বলেনি। এটা সত্যি একটা অদ্ভুত যোগাযোগ যে মৃত 3টি মানুষের কারোরই কোনো অসৎ বা বিপজ্জনক সমাজবিরোধী মানসিকতা ছিল না। সলি লসন যদিও উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিল এবং অল্প বিস্তর কুখ্যাতি তার ছিল, তবু হঠাৎ তার এমন কোনো শত্রু তৈরি হয়নি যার জন্য তাকে খুন হতে হবে। কিন্তু সলিকে যেরকম পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে হয় এমনটা খুব একটা শোনা যায় না। কিন্তু ঘটনাটা সত্যি ঘটেছে, আর ঘটেছে কোনো রকম চিহ্ন বা সূত্র না রেখে, এবং সেই জন্যই স্থানীয় পুলিশ এতটা হতভম্ব হয়ে পড়েছে। তবে এখানকার পুলিশ কর্মচারীরা বেশ বুদ্ধিমান। যেভাবে তারা তদন্তের কাজ চালিয়েছেন তাও বেশ কার্যকরী এবং প্রথাগত পদ্ধতিতেই করা হয়েছে, কিন্তু তাদের সব পরিশ্রমই বৃথা হয়ে গেছে। আমি দেখলাম অধিকাংশ মানুষই স্ল্যানিং এবং ডিগেলের মৃত্যুকে সলি লসনের মৃত্যু থেকে আলাদা করে দেখছে। ঘটনাস্থলে একটাই জিনিস ছিল যা 3টে মৃত্যুকে এক সূত্রে বাঁধতে পারত, সেটা হলো ওই এক স্তূপ কাটা আখ যা হেনরি স্ল্যানিং এবং তার পাহারাদারদের মৃতদেহের কাছে পড়েছিল। কিন্তু সেটা দেখলে মনে হয় কোনো ডাকাতের কাজ, যে হঠাৎই ধরা পড়ে গিয়েছিল। তবে সেই ব্যক্তি যে সলি এই কথা কেউ বলেনি, কারণ ধরা পড়লেও সে কখনোই তার মনিবের বা নাইট গার্ডের প্রাণহানির চেষ্টা করত না। আসলে আখ চুরি করতে গিয়ে ধরা পড়াটা ইথিওপীয়দের কাছে এমন কোনো বড় অপরাধ নয়। যদিও কোনো শ্বেতাঙ্গ মানুষ আখ চুরি করবে সেই সম্ভাবনা খুবই কম, তবু কিছু লোক মিসেস লসনের সঙ্গে একমত যে সেই জাহাজের এক বা একাধিক নাবিক এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে। অবশ্য এ মতকে সমর্থন করার মতো কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাছাড়া হেনরি স্ল্যানিং কেন সেই রাতে বাইরে বেরিয়েছিলেন সেটাই তো একটা বড় রহস্য। এইসব তথ্য প্রমাণ সম্বন্ধে ভাবতে ভাবতে আমি বেশ বিভ্রান্ত হয়ে পড়লাম। তবে
এটা খুবই পরিষ্কার যে সে রাতে জন ডিগলকে কোথায় পাওয়া যাবে সেটা জেনেই হেনরি স্ল্যানিং সেখানে গিয়েছিলেন। কিন্তু তিনি কি সত্যি সত্যি ডিগলের খোঁজেই গিয়েছিলেন নাকি অন্য কারো খোঁজে, সেটা কোনোদিনও জানা যাবে না, যদি না কোনো জীবিত পুরুষ বা নারী সেই তথ্যটি জানায়। কিন্তু সেরকম কেউ এলো না। 6 সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেও আমি কিছুই করতে পারলাম না। ফলে আত্মবিশ্বাসে ফাটল ধরতে শুরু করলো। আমার তদন্তের কাজ সম্পূর্ণ ব্যর্থ হলো। শেষ সপ্তাহটা আমি অ্যামোস ল্যানিংয়ের সাথেই কাটালাম। ব্যক্তিগতভাবে তার আমাকে ভালো লেগেছিল, তাই তিনি বারবার অনুরোধ করলেন ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে যাওয়ার আগে আমি যেন তাঁর অতিথি হয়ে পেলিকান জমিদারিতে আরও কয়েকটা দিন কাটিয়ে যাই। আমার ব্যর্থতায় তিনি নিজেও অবশ্য হতাশা প্রকাশ করলেন, তবে আশা ছিল যে আমার চিফ এ ব্যাপারে ব্যর্থ হবেন না। অ্যামোসের সঙ্গে বিভিন্ন কথায় হেনরি স্ল্যানিং সম্পর্কে আরও কিছু নতুন তথ্য আমি জানতে পারলাম। দেশে ফিরে যাওয়ার আগে আমি হেনরির একটা ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতিও পেলাম। মিস্টার স্ল্যানিং যে ছবিটা আমাকে দিলেন, চেহারার দিক থেকে সেটার সাথে তার নিজের যথেষ্ট মিল আছে, কিন্তু মুখের ভাবটা অন্যরকম, কেমন যেন উদাস, বিষণ্ণ। সে মুখে অশান্তির ছাপ ছিল। ফটোটা তোলা হয়েছিল স্ল্যানিংয়ের প্রেম পর্বের আগে। আকস্মিকভাবেই সেই দ্বীপ ছেড়ে যাওয়ার ঠিক 2 দিন আগে আমার হাতে আরও কিছু জিনিস এসে পড়েছিল। ভাইয়ের জিনিসপত্র খুঁজতে খুঁজতে অ্যামোস একটা ডায়েরি পেয়েছিলেন। তাতে অনেক কথাই লেখা ছিল, একমাত্র হেনরির প্রেম পর্বের কথা ছাড়া। তাছাড়া তিনি একটা পাণ্ডুলিপির বান্ডিলও খুঁজে পান। নানা বিষয়ে একজন বুদ্ধিজীবী মানুষের চিন্তাভাবনার নিদর্শন ছিল সেটা। হেনরি স্ল্যানিংয়ের ব্যক্তিগত গ্রন্থাগার থেকেই তাঁর চিন্তাভাবনা সম্পর্কে একটা ধারণা আগেই আমার মনে গড়ে উঠেছিল। লেডি ওয়ারেন্ডারও আমার সেই ধারণাকে সমর্থন করেছেন। হেনরির বইপত্রের অধিকাংশই ছিল দর্শন বিষয়ক। সেই সব বুদ্ধিদীপ্ত লেখা থেকে লেখকের চরিত্রের একটা আভাস নিশ্চয়ই পাওয়া যায়। প্রেম, ভালোবাসা, উচ্চাভিলাষ, ধৈর্য, কর্তব্য, আত্মহত্যা, ন্যায় বিচার, স্বাধীন চিন্তা এবং চিন্তার স্বাধীনতা এবং অদৃষ্টবাদ নিয়ে নানা রকম লেখালেখি তিনি করেছেন। সেই মোটা মোটা বইগুলো আমি চেয়ে নিলাম, কারণ আমার ধারণা দুভিন যখন হেনরি স্ল্যানিংয়ের হত্যা নিয়ে তদন্ত শুরু করবেন তখন এগুলো তার খুব কাজে লাগবে। অ্যামোসও খুশি হয়েই বইগুলো আমাকে দিলেন। গতকাল জামাইকা থেকে আমি ফিরে এসেছি। আমার মুখে সব কথা শুনে মাইকেল দুভিনের উৎসাহ অনেকটাই বেড়েছে। তবে আমার ব্যর্থতায় তিনি বেশ বিস্মিত হলেন। বললেন, এবার দেখতে হবে তুমি ক্ষমার যোগ্য কিনা। তুমি আমার কৌতূহলটা তো জাগাতে পেরেছো। এবার তোমার তথ্যের উপর ভিত্তি করে আমি যখন কাজে নামবো তখন ভালো করে বুঝতে পারবো যে তুমি সত্যিই ব্যর্থ নাকি তুমি নিজেকে যতটা ব্যর্থ মনে করছো আসলে তা না। ইতিমধ্যে অনেক কিছুই করার আছে। কোনো অসুবিধে না থাকলে 1 সপ্তাহ পরে চলে এসো, কেমন? সেদিন এখানেই ডিনার করো, আর তখনই শুনতে পাবে তোমার শাস্তি অথবা মুক্তির কথা। কি ঠিক আছে তো? 1 সপ্তাহ পর আমি হাজির হলাম তার অফিসে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা সম্পর্কে তিনি আমাকে কয়েকটি প্রশ্ন করলেন। আমি তার উত্তর দিলাম। তিনি অবশ্য কোনো মন্তব্য করলেন না। তারপর একসঙ্গে বসে আমরা ডিনার খেতে শুরু করলাম। খাওয়া শেষ হলে তিনি বললেন, আমি সমস্যার সমাধান করে ফেলেছি। সমাধান? হ্যাঁ, আর সেই সমাধানে আমি বেশ সন্তুষ্ট। তুমি যদি সন্তুষ্ট না হও তাহলে কিন্তু আমি হতাশ হব। অবশ্য তোমার কোনো দোষ নেই। আমি নিজে যা করতাম, যা যা আমার করা উচিত তাই তুমি করেছো।
কিন্তু তোমার যে জিনিসটার অভাব ছিল সেটা হচ্ছে এই রহস্য টুকরোগুলো সংগ্রহ করে সেগুলো একসাথে গেঁথে ফেলার অন্তর্দৃষ্টি, এইটুকু মাত্র। তাহলেই সব রহস্যের সমাধান হয়ে যেত? ঠিক তাই, ঠিক তাই। তোমার মন যেটা বলেছিল সেটাকেই তোমার অনুসরণ করা উচিত ছিল, কিন্তু তা না করে তুমি কিন্তু সেই পথটাকেই বর্জন করেছো। কিন্তু আমি তো কোনো কারণই খুঁজে পাইনি। মাই ডিয়ার ফ্রেন্ড, সব কাজেরই কোনো না কোনো কারণ থাকে। সে না হয় বুঝলাম, কিন্তু হত্যা তো আর আত্মহত্যা হতে পারে না। খুন আত্মহত্যা হতে পারে, আত্মহত্যাও আবার খুন হতে পারে। তাই হঠাৎই কোনো সিদ্ধান্ত করে বসো না। তুমি বরং তোমার চুরুটটা ধরিয়ে মন দিয়ে শোনো আমি কি বলি। আমি যে সমাধান করেছি তা এখানে আমি পুরোটা লিখে রেখেছি, আর এই সমাধান নিয়ে কিন্তু আমি বেশ খুশি। যদিও আমার মনে হয় যে কেবলমাত্র আমরা ছাড়া আর কেউ একথা মানতে পারবে না। এমস ল্যানিংয়ের যে বর্ণনা তুমি দিয়েছ তাতে আমার নিশ্চিত বিশ্বাস সেও মানবে না। সুতরাং আমার ভাগ্যে কোনো পুরস্কার কিন্তু জুটবে না, এ কথা আগেই বলে দিলাম। এরপর দুভিন শুধু বলে গেল আর আমি শুনে গেলাম। একমাত্র খুব ভালো করে চরিত্র বিশ্লেষণ করলে তবেই এই সমস্যার একটা সমাধানে পৌঁছানো সম্ভব। মিস্টার হেনরি সম্পর্কে যে সমস্ত লিখিত বিবরণ পাওয়া গেছে কেবল তা থেকেই নয়, তার নিজের লেখালেখি আর চিন্তাভাবনার থেকেও তার একটা জটিল চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমি বেশ জোরের সঙ্গেই বলতে পারি সলি লসনের মৃত্যু এই রহস্যেরই একটা অংশ, এর থেকে আলাদা নয়। অত্যন্ত আকস্মিকভাবেই এই শোচনীয় ঘটনার সঙ্গে সে জড়িয়ে পড়েছিল, আর সে না থাকলে তিনটির বদলে হয়তো একটাই মাত্র মৃত্যু ঘটত, আর কোনো রহস্যই তার মধ্যে থাকতো না। কারণ এই ঘটনার যে ব্যাখ্যা আমি দেব সেটা শুনলেই বুঝবে এটা কোনো মানুষের পূর্ব পরিকল্পিত কাজ নয়, বরং আবেগের বশে করে ফেলা হঠকারিতার ফল। অতএব প্রথমে চরিত্র বিশ্লেষণের দিকেই নজর দেওয়া যাক, তারপর তিনটে মৃত্যুকে পরপর বিচার করা হবে। আমি দেখাবো কোনো অদৃশ্য শয়তান এর পেছনে লুকিয়ে নেই, আর একমাত্র আমি ছাড়া অন্য কোনো জীবিত মানুষও এখনো পর্যন্ত এই রহস্য ভেদ করতে পারেনি। যারা মারা গেছে তাদের মৃত্যুর জন্য শুধুমাত্র তারা নিজেরা তিনজনই দায়ী। অথবা এটা বলাই ঠিক হবে যে হেনরি স্ল্যানিংয়ের একটা উদ্ভট পরিকল্পনাই অন্য দুজনের মৃত্যু ডেকে এনেছিল। হ্যাঁ, হেনরি স্ল্যানিংকে আমরা দেখেছি একজন সংস্কৃতিবান ও রুচিবান মানুষ রূপে। মিসেস জন ডিগল তার সম্পর্কে বলেছেন যে তিনি একটা কাঁকড়া বিছেকেও পায়ের নিচে পিষে মারতে পারতেন না, মনে আছে? তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং বিষয়ী কিন্তু ভালো মানুষ। তিনি উত্তরাধিকার সূত্রে যথেষ্ট বিষয় সম্পত্তি পেয়েছিলেন, কিন্তু তার অপব্যবহার করেননি। তিনি কঠোর পরিশ্রম করতেন। তাছাড়া তিনি ছিলেন উদার, চিন্তাশীল এবং দয়ালু। তবে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল না এমনটা নয়। আমরা দেখতে পাই তিনি বার্বাডোসের রাজনীতিতে যোগদান করেছেন এবং জনসাধারণের কল্যাণের জন্য বিনা পারিশ্রমিকে অনেক সময় ব্যয় করেছেন। এই হচ্ছে বাইরের মানুষটা। তার ভাই, তার বন্ধুরা, পরিচিত জনেরা এই ব্যক্তিত্বের সঙ্গেই পরিচিত ছিলেন। কিন্তু আর এক হেনরি স্ল্যানিংও আছে, একজন অনুসন্ধিৎসু মানুষ। অদ্ভুত সব বিষয় নিয়ে তিনি চিন্তায় মগ্ন থাকতেন। নানা বিষয়ে তার আগ্রহ ছিল, কিন্তু কতগুলো বিষয়ে তিনি যেন মোহগ্রস্ত ছিলেন এবং মনে হয় একটা বিষয় তাকে অবিরাম তাড়া করে বেড়াত। বিষয়টা এই অসুস্থ মানসিকতা কেন্দ্রিক। ৩৫ বছরের একজন ধনী, সুস্থ, জনপ্রিয় যুবকের সঙ্গে তার এই মানসিকতা ঠিক খাপ খায় না। কিন্তু যেটা সত্যি তা তো আর অস্বীকার করা চলে না, কারণ স্বাধীনভাবে তদন্তের কাজে নেমে নানা সূত্র থেকে তুমিই এই তথ্য সংগ্রহ করেছ। শুধু তাই নয়, হেনরি স্ল্যানিংয়ের ডায়েরির প্রতিটা পাতায় আমরা এই বিষয়ের উল্লেখ দেখতে পাই। এই সম্পর্কে তার নিজেরও একটা স্পষ্ট মতামত ছিল। নিজের মতের সমর্থনে তিনি যত রাজ্যের নিষিদ্ধ সাহিত্য তন্ন তন্ন করে খুঁজেছিলেন, এমনকি খ্রিস্ট ধর্মের ইতিহাসেও তার সিদ্ধান্তের সমর্থন খুঁজে পেয়েছিলেন। কি সেটা শুনি? হ্যাঁ, সেই কথাতেই আমরা ফিরে আসব। প্রথমেই দেখা যাক এমনটা কেন হলো। আসলে হেনরি স্ল্যানিং যখন উন্নতির শিখরে পৌঁছেছিলেন, ঠিক তখনই তিনি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন। এই প্রথম তিনি প্রেমে পড়েন।
তার ভাই আমাদের নিশ্চিতভাবেই জানিয়েছেন যে আগে কখনো তিনি কোনো স্ত্রীলোকের কথা আকারে ইঙ্গিতেও প্রকাশ করেননি, যদিও এ কথার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাই আমরা জোর দিয়ে এ কথা বলতে পারি না যে হেনরি আগে কখনো কাউকে ভালোবাসেননি। তবু এটা ধরে নেওয়াই যেতে পারে যে মিস মে ওয়ারেন্ডারের প্রেমে পড়ার আগে তার জীবনে কোনোদিন প্রেম আসেনি। তবে তার সংযমের কারণে একমাত্র সেই তরুণী ছাড়া অন্য সকলের কাছ থেকেই তিনি ব্যাপারটা লুকিয়ে রাখতে পেরেছিলেন। তার অনুরাগের পাত্রীটিও ছিল অনভিজ্ঞ, এবং সে নিজেই বলেছে যে অনেক দিন পর্যন্ত এই বন্ধুত্বের প্রকৃত তাৎপর্যই সে বুঝতে পারেনি। যে মেয়ে ভালোবাসার অর্থই জানে না, সে কখনো তাকে প্রত্যাখ্যান করতেই পারে না। মিস মেও না বুঝেই হেনরির উপহারগুলো হাত পেতে নিত, আর তা থেকেই মনে হয় হেনরি ভেবে নিয়েছিল যে তার ভালোবাসা মেয়ে স্বীকার করেছে। কিন্তু হেনরি স্ল্যানিং যখন শুনলেন যে তার ধারণা ভুল ছিল, তখন যে গভীর হতাশা তাকে ঘিরে ধরেছিল সেটার উপরেই আমি জোর দিতে চাই। আমার বিশ্বাস এই ঘটনায় তিনি প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, এতটাই যে তার মতো মানুষেরও জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গিয়েছিল। আর সেই পরিস্থিতিতেই তার দার্শনিক তত্ত্ব তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। এই ব্যাপারটা তার নিজের লেখায় হাজারবার প্রকাশ পেয়েছে। বারবার তিনি লেখা শুরু করেছেন অন্য কোনো বিষয় নিয়ে, অথচ ওই কালো ছায়ার মতো ভালোবাসা, আশা, বিশ্বাস, সম্মান, কর্তব্য আর অন্যান্য উচ্চ পর্যায়ের আলোচনার মধ্যে বারবার এসে পড়েছে এই আত্মহত্যার আলোচনা। সে চিন্তাকে তিনি কোনো মতেই এড়াতে পারেননি। এই বিষয়টার প্রতি তার এমনই একটা মোহ তৈরি হয়ে গিয়েছিল যে বারবার তিনি ওই একই আলোচনায় ফিরে যেতেন। এই বিষয়টি তার চিন্তাকে বিষাক্ত করে তুলেছিল, আর ঠিক এই জন্য তিনি সমগ্র সাহিত্যের ভাণ্ডারে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়েছেন। অতএব হেনরি স্ল্যানিং সম্পর্কে আমি এই কথাই বলতে চাই যে প্রেমে হতাশ হয়ে তিনি জীবনের সব রস হারিয়ে ফেলেন এবং স্থির সিদ্ধান্ত নেন যে নিজেকেই শেষ করে ফেলবেন। এবার বাকি দুটো ঘটনার দিকে দৃষ্টিপাত করা যাক। রাত পাহারাদার জন ডিগেলের বেলায় চরিত্র ঘটিত কোনো সমস্যাই নেই। সে সহজ সরল মানুষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগই আনা যায় না। সে সৎ স্বামী, সৎ পিতা এবং একজন বিশ্বস্ত এবং সৎ ভৃত্য। বাপ ঠাকুরদার পদাঙ্ক অনুসরণ করে সেও একটা লক্ষ্যই সামনে রেখে কাজ করত, আর তা হলো মনিবের কল্যাণ সাধন, ব্যাস। স্ল্যানিং ভাইয়েরাও তাকে খুবই ভালোবাসতেন। তার মধ্যেই সম্পর্কটা মনিব ভৃত্যের সম্পর্কের চাইতেও বেশি ঘনিষ্ঠ হয়ে গেছিল। এই কৃষ্ণাঙ্গটির কাজ ছিল রাতের বেলা আখের ক্ষেত পাহারা দেওয়া, তাই তো? আর সেই কাজের প্রসঙ্গেই আমরা জানতে পেরেছি একটি পুরনো অলিখিত আইনের কথা। চোরেরা ব্যক্তিগত বিপদের ঝুঁকি নিয়েই চুরি করতে আসত। সেই পুরনো আমলে এইসব হাত টানে দক্ষ মানুষদের জীবনহানি কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না। 100 বছর আগে মানুষ ধরা ফাঁদ এবং স্প্রিংয়ের বন্দুককে আইনসম্মত পথেই ব্যবহার করা হতো। কিন্তু আজকের দিনে সেসব বর্বরসুলভ যন্ত্রপাতি আইনের ধাক্কাতেই বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। কৃতদাস পূর্ব সময়ের সেই সব বিধি ব্যবস্থাও লোপ পেয়েছে। আমরা এটাও ধরে নিতে পারি যে তীব্র ক্ষোভের কারণে জন ডিগেল একটা চোরকে লক্ষ্য করে গুলি ছুটতে পারে না। এই প্রসঙ্গে আরও একটা কথা বলা দরকার। বারবেডাসে মিসেস ডিগেল যে কথা বলেছিলেন সেটা নিয়েও ভাবনা চিন্তা করা দরকার। কোন কথা? একদিন তার স্বামী বাড়ি ফিরে প্রাতরাশের সময় মুখ ভার করে বসেছিল, মনে আছে? প্রথমে সে কোনো অসুবিধার কথা বলতে চায়নি, কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে সে আখ চোরদের গালিগালাজ করে এবং বলে যে তাদের নিয়ে সে মহা ফ্যাসাদে পড়েছে, কারণ মিস্টার হেনরি স্ল্যানিং তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আর তিনি ডিগেলকে বলেছেন যে সে তার কাজ ঠিক মতো করছে না, আর চোরদের কিভাবে সাজা দিতে হয় তাও ভুলে গেছে। অতএব দুর্ঘটনার ঠিক আগে জন ডিগেল তার কাজের গাফিলতির জন্য বকুনি খেয়েছিল এবং স্থির করেছিল কপালে যাই থাকুক সে মনিবের হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে। মিস্টার স্ল্যানিং কি হুকুম দিয়েছিলেন সেটা আমরা এখনই জানতে পারব। আমি মনে করি হেনরি স্ল্যানিং ডিগেলকে যে কাজটা করার হুকুম দিয়েছিলেন সেটা ডিগেল আশাই করতে পারেনি। হুকুম পেয়ে সে অবাক হয়ে গিয়েছিল, আর কেন অবাক হয়েছিল সেটাও আমাদের দেখতে হবে। প্রথম কথা, এটা হতে পারে না যে স্ল্যানিং আখ চুরির মতো একটা তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন।
আর দ্বিতীয় কথা, এটা আরো অসম্ভব যে তার মতো মানুষ শুধুমাত্র এসব তুচ্ছ চুরি বন্ধ করার জন্য বহুদিনের অপ্রচলিত কঠোর ব্যবস্থাগুলোকে নতুন করে চালু করতে চাইবেন। এদিকে জন ডিগল স্থির করে সে মনিবের কথা মতোই কাজ করবে, তাতে যা ঘটার ঘটে যাক। তার মানে সে আশঙ্কা করেছিল যে একটা কিছু ঘটতে পারে, কিন্তু মনিবের হুকুম তো তাকে মানতেই হবে। যদিও এই হুকুমে সে অবাকই হয়েছে, এমনকি তার খারাপও লেগেছে। এবার আসি সলি লসনের কথায়। যেসব তথ্য আমাদের হাতে এসেছে তার ভিত্তিতেই তার চরিত্রের একটা ছবি আঁকার চেষ্টা করেছি। এই বর্ণসংকর যুবকটি উচ্ছৃঙ্খল, কিন্তু অন্যের ক্ষতির কারণ নয়। সে অকর্মা, ইন্দ্রিয়াসক্ত, অলস, বদমেজাজি, কিন্তু তার বুদ্ধিশুদ্ধি ছিল। সে কিছুটা ঠোটকাটাও ছিল, তবে তার মনিবের প্রতি তার মনোভাব ছিল ধীর, স্থির, অবিচল এবং বিশ্বস্ত। সলি যদি আজ হেনরি স্ল্যানিং এর আখ চুরি করে তো কাল আবার তার জন্য মরতেও পারে। অনেক কৃষ্ণাঙ্গ এবং বর্ণসংকর মানুষের মতোই সে নিজের প্রভুর বিশ্বস্ত ছিল। তার এই মনোভাবের কথা সে তার মাকে 1000 বার বলেছে। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা ঘটনা যদি আলাদা আলাদা হতো তাহলে 3টি মৃত্যুর ঘটনাকে আমি যেভাবে সাজিয়েছি সেটা সম্ভব হতো না। কিন্তু এই সবই গড়ে উঠেছে একটি মাত্র ভিত্তির উপরে, সেটা হলো চরিত্রের ভিত্তি। আর এই রহস্য উন্মোচনের জন্য এটাকেই আমি যথেষ্ট বলে মনে করি। আসলে হেনরি স্ল্যানিংই কিন্তু এই সমস্ত ঘটনার জন্য দায়ী। একটা বিশেষ কাজের পরিকল্পনা তিনি করেছিলেন এবং সেটাকে বাস্তবায়িত করার বিস্তারিত ব্যবস্থাও করেছিলেন। তার পরিকল্পনা মাফিকই কাজটা হয়, তার উদ্দেশ্য সাধন হয়। কিন্তু আকস্মিকভাবে সেই সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যা এই হিসেবের বাইরে ছিল, আর সেই ঘটনাগুলোই মারাত্মক হয়ে উঠল এই নাটকের 2য় এবং 3য় অভিনেতার জীবনে। মানে কি হয়েছিল কি সেদিন? বলছি আমি এখন পৌঁছে গেছি আমাদের রহস্যের একেবারে দোরগোড়ায়। সেদিন সারা বাড়ি যখন ঘুমে অচেতন, তখন হেনরি স্ল্যানিং বিছানা থেকে উঠে আখক্ষেতের দিকে হাঁটা লাগান। গন্তব্যস্থান হিসেবে বেছে নেন ঠিক সেই জায়গাটা যেখানে জন ডিগল বন্দুক কাঁধে নিয়ে পাহারা দিচ্ছিল। স্ল্যানিং সেখানে গিয়েছিলেন নিজের মৃত্যুর সংকল্প নিয়েই। তিনি মরতেই চাইতেন, কিন্তু নিজের হাতে নয়। এটাও তার চরিত্রেরই একটা দিক। তিনি মৃত্যু চান, কিন্তু নিজের হাতে সেটা ঘটানো তার পক্ষে সম্ভব ছিল না, যদিও প্রথমে সেই ইচ্ছাই তার ছিল। সেই জন্য প্রাথমিক ব্যবস্থাও তিনি করেছিলেন। তার মৃতদেহের পাশে যে রিভলভারটা পাওয়া গিয়েছিল সেটার অর্ডার তিনি দিয়েছিলেন মেসার্স ফরেস্ট, নিউবর্ন স্ট্রিট, লন্ডনের কাছে। তার সেই আশাভঙ্গের 1 সপ্তাহ পরেই তিনি রিভলভারটার জন্য চিঠি লিখেছিলেন এবং যথাসময়ে 100 কার্তুজের একটি বক্স সমেত সেটা হাতে পেয়েছিলেন। কিন্তু সেটা তিনি ব্যবহার করতে পারেননি। এক মুহূর্তের জন্য সেটাকে ব্যবহার করার স্বপ্ন তিনি দেখেছিলেন, যখন প্রত্যাখ্যানের জ্বালায় তিনি চলছিলেন। ভুলবশতই তিনি অস্ত্রটা পাঠাতে লিখেছিলেন, কিন্তু সেটা তার হাতে এসে পৌঁছবার অনেক আগেই তিনি তার নিজের মধ্যে ফিরে আসেন এবং অস্ত্রটা ব্যবহার করা তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। তাহলে তিনি একটা ফাঁকা অস্ত্র নিয়ে আখের খেতে কেন গিয়েছিলেন? জন ডিগল সম্পর্কে নিশ্চিত হতে তিনি বেরিয়েছিলেন একটা পায়জামা, আলপাকার জ্যাকেট ও বড় খড়ের টুপি পরে, ওই কৃষ্ণাঙ্গরা যেরকম পোশাক পরে। এই পোশাকে এরকম জায়গায় এত রাতে স্বভাবতই তাকে একজন সাধারণ ডাকাত বলেই মনে হবে। আর যেহেতু তিনি ডিগলকে আগেই হুকুম দিয়ে রেখেছিলেন যে সেরকম কিছু ঘটলে সে যেন তার কর্তব্য পালনে দ্বিধা না করে, এবং তার এই বিশ্বাসই ছিল যে ডিগল তার হুকুম মতোই কাজ করবে। রিভলভারটা ছিল ডিগলকে উস্কে দেওয়ার একটা অজুহাত মাত্র, তাকে উত্তেজিত করে তোলার এবং দ্বিধার শেষ চিহ্নটুকু তার মন থেকে মুছে দেওয়ার একটা উপায় বলতে পারো। ডিগল নিশ্চয়ই হাঁক দিয়ে তাকে থামতে বলবে, আর যদি কোনো জবাব না পায় বা ডাকাত যদি ধরা না দেয় তাহলেই সে গুলি করবে। সেক্ষেত্রে চোরও যদি তাকে মারার ভয় দেখায় তাহলে সে আরো নিশ্চিতভাবে তার বন্দুক থেকে গুলি ছুড়বে। 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয় আখ ক্ষেতের খানিকটা খোলা জায়গায়, যেখানে আখ কাটার কাজ চলছিল। নকশায় দেখা যাচ্ছে রাস্তাটা তার ভেতর দিয়ে 2 পাহাড়ের দিকে চলে গেছে। সেই খোলা জায়গায় গিয়েই হেনরি স্ল্যানিং একটা ছোট টাঙ্গি দিয়ে আখ কাটতে শুরু করেছেন। তিনি জানতেন যে রাতের নিস্তব্ধতার মধ্যে এই আখ কাটার শব্দই অচিরেই ডিগলের কানে গিয়ে পৌঁছবে, আর তাই গিয়েছিল। রাত পাহারাদার জন ডিগল তখনই দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু সেই সময় ঘটনাচক্রে সলি লসন
আখ ক্ষেতের ভেতর দিয়ে সোজা পথে বাড়ি ফিরছিল। সেও কয়েক মুহূর্ত পরেই সেখানে হাজির হয়। সে দেখতে পায় ডিগলের কাজে আপত্তি জানিয়ে একটা লোক তার সামনে লাফিয়ে পড়ে। মাথাটা নিচু করে ডাকাতটা এগিয়ে যায় এবং ডিগল তাকে আত্মসমর্পণ করতে বলায় সে একটা রিভলভার তুলে তাকে নিশানা করে। চাঁদের আলোয় ইস্পাতের অস্ত্রটা ঝলসে ওঠে। ডিগল চেষ্টা করে তার আগেই নিজের বন্দুক থেকে গুলি করতে। যথারীতি সে গুলি করে এবং অজ্ঞাত ব্যক্তিটি মাটিতে পড়ে যায়। সলি দেখে ডিগল বন্দুকটা ফেলে সামনে ছুটে যাচ্ছে, কিন্তু সেই সময় আরো কিছু তার চোখে পড়ে। সে দেখে হেনরি স্ল্যানিং চিত হয়ে পড়ে আছেন। ডিগলের গুলিতে তার মৃত্যু হয়েছে। মাথার টুপিটা খুলে পড়েছে। সেই দিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় তাকে স্পষ্ট চিনতে পারা যাচ্ছে। মৃত মানুষটি অত্যন্ত চালাকির সঙ্গে যে পরিকল্পনা করেছিলেন, যা কিছু ব্যবস্থা করেছিলেন, সে সবই ঘটে সলি লসনের চোখের সামনে। কিন্তু লসনের সেখানে এসে উপস্থিত হওয়াটাই তার নিজের এবং ডিগলের পক্ষে হলো মারাত্মক। চোখের সামনে তার প্রিয় মনিবকে খুন হতে দেখে তার মনে প্রতিশোধের বাসনা জেগে ওঠে। হয়তো একটু ইতস্তত করলেই তারা দুজনেই বেঁচে যেত, কিন্তু চিন্তা ভাবনা করা তার স্বভাবেই নেই। সে দেখল খুনি লোকটা মৃত ব্যক্তির দিকেই ছুটে যাচ্ছে। সেই সময় একান্ত প্রিয়জনের মৃত্যুতে তার মাথায় আগুন জ্বলে ওঠে। সে আর এক সেকেন্ডও দেরি না করে পাগলের মতো ডিগলের বন্দুকটাই তুলে নিল। হয়তো সেই মুহূর্তে তীব্র ঘৃণায় কিছু কর্কশ শব্দ তার মুখ থেকে বেরিয়েছিল, কিন্তু ডিগল বোধহয় তা শুনতে পায়নি। সে নতজানু হয়ে বসেছিল হেনরির মৃত শরীরের পাশে। ডিগলে সেই নতজানু দেহটাকে লক্ষ্য করেই সলির বন্দুকের দ্বিতীয় নল থেকে গুলি ছোড়ে। তারপরেই বন্দুকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গিয়ে দেখতে পায় যে সে জন ডিগলকেই খুন করেছে। তখন সে সকলকে সবটা জানানোর জন্য সেখান থেকে ছুটে পালিয়ে যায়। ওদিকে ডিগলের মৃতদেহটা পড়ে থাকে তার মনিবের মৃতদেহের ওপরে। দুই রক্তের ধারা একসঙ্গে মিশে বইতে থাকে। কিন্তু যেতে যেতে সলির গতি ক্রমেই ধীর হয়ে আসে, তার উত্তেজনা কমে আসে। যে মাথায় তখন আগুন জ্বলে উঠেছিল সেটা আবার স্বাভাবিক হয়ে আসে। সে বুঝতে পারে সে কি ভয়ঙ্কর কাণ্ড করে বসেছে। সে বোঝে যে এটা কোনো দুঃস্বপ্ন নয় যা এখনই ভেঙে যাবে। এটাই সত্যি যে তার মনিব এবং ডিগল দুজনেই ক্ষেতের মধ্যে মরে পড়ে আছে, আর সে নিজেও একজন হত্যাকারী। নিজের অবস্থাটা সে বুঝতে শুরু করে। কে বিশ্বাস করবে যে জন ডিগল হেনরি স্ল্যানিংকে হত্যা করেছে? সেটা তো প্রমাণ করতে হবে। সলির বাজে কথায় কে কান দেবে? তখন সলির যা মনের অবস্থা, তার ছবি হয়তো আঁকতে পারেন একজন শিল্পী, একজন গোয়েন্দার পক্ষে সেটা সম্ভব নয়। তখন যদি সলি বাড়ি ফিরে তার মার সঙ্গে পরামর্শ করত, তাহলে হয়তো সে বেঁচে থাকলেও থাকতে পারত। কিন্তু তা সে করেনি। সে ক্রমশ নিরাশ হয়ে পড়ে। অধিক ক্ষমতা সম্পন্ন কোনো মানুষ অথবা একজন অপরাধপ্রবণ মানুষ হলে সে হয়তো নিজের মুখ বন্ধ করে নিজের পথে চলে যেতে পারত। তার দুষ্কর্মটা গোপনই থেকে যেত। কেউ কোনোদিন এই অপকর্মের সঙ্গে তাকে জড়াতেই পারত না। কিন্তু এই মানুষটা মূর্খ আর আবেগপ্রবণ হলেও কোনো দুষ্কৃতী নয়। আমার ধারণা ঘটনার চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে এই সিদ্ধান্তেই এসেছিল যে আগে হোক বা পরে এই দুজনের খুনের অভিযোগে সেই দোষী সাব্যস্ত হবে। সেক্ষেত্রে তার নিজের অতীত তার বিরুদ্ধেই যাবে, আর তার হয়ে কথা বলার কেউ নেই। সে যদি বলে যে সে নিজের চোখে দেখেছে জন ডিগলি হেনরি স্ল্যানিংকে গুলি করেছে এবং সে নিজের হাতে তার প্রতিশোধ নিয়েছে, তার এসব কথা লোকের কাছে অর্থহীনই মনে হবে। উল্টে সব কথা তার নিজের বিরুদ্ধেই যাবে। সলি লসনের এইসব চিন্তাভাবনার ফল কি হয়েছিল নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভোরের দিকে হতাশায় একেবারে ভেঙে পড়ে সে। বুঝতে পারে তার সামনে যে পরিণতি অপেক্ষা করে আছে তাতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই তার পক্ষে ভালো। ততক্ষণে সে হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে পৌঁছে গিয়েছিল, কারণ নিজের অজান্তেই সে তার বাড়ির দিকেই যাচ্ছিল। তার নিচেই সমুদ্র। তার মনে হয় নিজের কানে মানুষের ধিক্কার শুনতে শুনতে ফাঁসির দড়িতে মরার চাইতে এ মৃত্যু অনেক শ্রেয়, অনেক শ্রেয়। মাত্র কয়েক মিনিটের যন্ত্রণাতেই সব কিছুর অবসান হয়ে যাবে। মনের আবেগই আবার তার কর্মপন্থা স্থির করে দেয়। আশার একটি রেখাও দেখতে না পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের মানসিক যন্ত্রণার অবসান ঘটাবার বাসনা জেগে ওঠে তার মনে। দেহে ও মনে দুর্বল ও বিপর্যস্ত হয়ে সে তার নিয়তির পথে পা বাড়ায়। পৃথিবীর বুক থেকে নিজেকে চিরদিনের মতো মুছে ফেলতে চায়। সে ভাবে এমন কোনো সূত্রই সে রেখে যাবে না যা দিয়ে আখের ক্ষেতের মৃতদের সঙ্গে তাকে কেউ কখনো জড়িয়ে ফেলতে পারে।
সমুদ্রে ঝাঁপ দিয়ে সে হারিয়ে যাবে, সেখানে কেউ তাকে খুঁজেই পাবে না। সেই মতো কাজও করে সলি। পরিকল্পনা মতো সে যদি সমুদ্রের জলেই পড়ত, তাহলে মানুষকে আর কোনোদিনই এই ঘটনাবলীর ব্যাখ্যা খুঁজতে হতো না। কিন্তু সে পড়ল কোথায়? পড়ল পাহাড়ের একটা বেরিয়ে আসা খাঁজের উপর। তার দেহটাও পাওয়া গেল এবং আমার বিশ্বাস গোপন কথাটাও প্রকাশ হয়ে পড়ল। আর শেষ পর্যন্ত একটা বড় রহস্যের সঙ্গে সে জড়িয়েই পড়ল। আমার মনে হয় এটাই হলো আসল ঘটনা। এখন যদি কেউ তর্ক করেন যে এই সিদ্ধান্তের পক্ষে তো কোনো প্রমাণই নেই, তাহলে সেটা আমি মেনে নিচ্ছি। স্বীকার করছি যে আমি ঘটনা পরম্পরা সাজিয়ে একটা অভিমত প্রকাশ করেছি মাত্র। অভিমত, বাস্তবিকে এর চাইতে বেশি কিছু করা অসম্ভব। কিন্তু আমি আবারও বলছি, যে অভিমত আমি প্রকাশ করেছি তা মৃত ব্যক্তিদের চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কোনো কাজের এর চাইতে নিশ্চিততর ভিত্তি এখনো আবিষ্কৃত হয়নি। আর যেহেতু একই পরিস্থিতিতে তিনটি মানুষই একেবারে ভবিষ্যৎবাণীর মতোই কাজ করেছে, সেই কারণেই তাদের মৃত্যু অন্য কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন, আর আমার পক্ষে তো অসম্ভব। মাইকেল দুভিনের এই প্রতিবেদনের পর শুধু একটাই কথা বলার আছে। অনেকেই দুভিনের সিদ্ধান্তকে মেনে নিল, আবার অনেকে মানল না। তাদের মধ্যে একজন অবশ্যই অ্যামোস ল্যানিং। কথা অবশ্য দুভিন আগেই আন্দাজ করেছিলেন। অ্যামোস ল্যানিংয়ের মতে তার ভাইয়ের মৃত্যুর এই ব্যাখ্যা নেহাতি কল্পনাপ্রসূত। যদিও বার্বাডোসের বিভিন্ন সূত্র থেকে আমি স্পষ্ট জেনেছি যে হেনরি স্ল্যানিংয়ের অধিকাংশ বন্ধু এবং পরিচিত জনেরা বিশ্বাস করে ব্যাপারটা ঠিক এইভাবেই ঘটেছিল। প্রথমে তারাও প্রতিবাদ করেছিল, কিন্তু এই চরিত্র বিশ্লেষণের ব্যাপারটা সম্বন্ধে তারা যখন সময়ের সাথে সাথে কিছুটা ধাতস্থ হলো, তখন তারাও এটা বিশ্বাস করল। আর দুভিনের মনে তার সিদ্ধান্ত সম্পর্কে তিলমাত্র সন্দেহ ছিল না। তবে যে মোটা পারিশ্রমিক তাকে দেবার প্রস্তাব করা হয়েছিল, সেটা তিনি প্রত্যাখ্যান করলেন, কারণ সেটা এসেছিল এমন একজন মক্কেলের কাছ থেকে যিনি তার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তবু এই ব্যাপারটাকে তিনি তার সাফল্যের মধ্যে অন্যতম বলে মনে করেন। এতক্ষণ আপনি শুনছিলেন এডেন ফিলপটসের কাহিনী 3 Dead Men, only on রেডিও মিলন অডিও স্টোরি। মাইকেল দুভিনের চরিত্রে দীপঙ্কর, অ্যামোস ল্যানিংয়ের ভূমিকায় সুব্রত, জন ডিগলের চরিত্রে অরিন্দম, উকিলের ভূমিকায় প্রদীপ্ত, মিসেস ডিগলের চরিত্রে মধুশ্রী, মিসেস মেরি লসনের ভূমিকায় সুনিতা, মিসেস ওয়ারেন্ডারের চরিত্রে অপরাজিতা এবং গল্প পাঠে সায়ন। নাট্যরূপ দান দেবস্মিতা। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।